নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা 2025-এ এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 30তম ক্লাস, যেটি 21শে অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্ট ড্যাশ মামলায় সংবিধানের মৌলিক কাঠামো মতবাদ প্রতিষ্ঠা করেন। তো সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী বানাম কেরল রাজ্য মামলা। কেশবানন্দ ভারতী বানাম কেরল রাজ্য মামলা এটি সংবিধানের মৌলিক কাঠামো মতবাদ প্রতিষ্ঠা করেন। মামলাটি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছিল 1973 সালের 24শে এপ্রিল। বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের হার সবচেয়ে কম? তো দারিদ্র্যের হার সবচেয়ে কম হচ্ছে পুডুচেরি। পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের দারিদ্র্যের হার সবচেয়ে কম। দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ, এখানে বহুমাত্রিক দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। তো যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, তো হবে দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে বিহার রাজ্যের দারিদ্র্য সীমা সবচেয়ে বেশি। এখানে 51.91% দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো আমরা যদি রাজ্য অনুযায়ী দেখি, তো সেখানে দেখতে পাবো বিহার রাজ্যের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীর লোক সংখ্যা সবচেয়ে বেশি। আর 2021 সালের বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা এমপিআই রিপোর্ট অনুসারে কেরালার দারিদ্র্যের হার ছিল সবচেয়ে কম। কেরালার মাত্র 0.71% দারিদ্র্য সীমার নিচে বাস করে বা গরিব। 1527 সালে বাবর মেওয়ারের রাজপুত শাসক রানা সঙ্গকে ড্যাশ যুদ্ধে পরাজিত করেছিল। তো রানা সঙ্গকে তিনি খানুয়ার যুদ্ধ, তো বাবর মেওয়ারের রাজপুত রানা সঙ্গকে খানুয়ার যুদ্ধে পরাজিত করেছিলেন। তো খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। বাবর এছাড়াও যে 3টি যুদ্ধ করেছিল সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে হয়েছিল, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ঘরগোড়ার যুদ্ধ, যেটা 1529 সালে হয়েছিল, মাহমুদ লোদিকে পরাজিত করেন। চান্দেরের যুদ্ধ 1528 সালে হয়েছিল, যেখানে মেদিনী রায়কে পরাজিত করেন। পরবর্তী প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গের রাজধানী ছিল কি? তো পুষ্যমিত্র শুঙ্গ তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে পরাজিত করে তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। তো পুষ্যমিত্র শুঙ্গের রাজধানী ছিল পাটলিপুত্র। দেখো, শুঙ্গ রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন পুষ্যমিত্র সিংহ। তো পুষ্যমিত্র শুঙ্গ তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর শেষ রাজা ছিলেন দেবভূতি। পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করা ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সংসদ 2023 সালে সংসদ রত্ন পুরস্কার পেয়েছেন? তো তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ। ঠিক আছে, বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী।
যিনি 2023 সালে সংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ফুগাদি হলো ড্যাশ রাজ্যের বিখ্যাত নৃত্য? তো ফুগাদি হচ্ছে গোয়া রাজ্যের একটি নৃত্য। গোয়া রাজ্যের আরও কিছু নৃত্যের নাম হচ্ছে ধালো, দেখনি এবং ধনগড়। ধালো, দেখনি এবং ধনগড় এটা কিন্তু গোয়া রাজ্যের উল্লেখযোগ্য নৃত্য। পরবর্তী প্রশ্ন, তানরাশ খান নিম্নলিখিত কোন ঘরানার সঙ্গে যুক্ত? তো তানরাশ খান তিনি নিম্নলিখিত দিল্লি ঘরানার সঙ্গে যুক্ত। তানরাশ খান দিল্লি ঘরানার সঙ্গে যুক্ত। উত্তর দক্ষিণ জাতীয় মহাসড়ক করিডর ড্যাশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংযুক্ত করে? তো উত্তর এবং দক্ষিণ জাতীয় করিডর এটা জম্মু কাশ্মীর ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ স্থাপন করেন। ঠিক আছে, তো উত্তর দক্ষিণ করিডর জম্মু কাশ্মীর ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ স্থাপন করেন। দেখো, NH-40 হলো ভারতের দীর্ঘতম মহাসড়ক, যার দৈর্ঘ্য 3745 কিলোমিটার। আর NH-44 এটি 11টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের অটোট্রফিক জীবের প্রাথমিক ভূমিকা কী? তো অটোট্রফিক জীবের প্রাথমিক ভূমিকা হচ্ছে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ উৎপাদন। অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ উৎপাদন এটা হচ্ছে অটোট্রফিক জীবের প্রাথমিক ভূমিকা। নিম্নলিখিত কোন জলাশয়গুলিকে সমুদ্রের নার্সারি বলা হয়? তো সমুদ্রের নার্সারি বলা হয় মোহনাকে। মোহনা, যেখানে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে তাকে মোহনা বলা হয়। ঠিক আছে, যে সমস্ত নদীগুলি যেখানে সমুদ্রের সঙ্গে মিশেছে সেই স্থানকে বলা হয় মোহনা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে পবিত্র নিদর্শন সম্বলিত গম্বুজ আকৃতির স্মৃতিস্তম্ভকে কী বলা হয়? তো গম্বুজ আকৃতির স্মৃতিস্তম্ভকে বলা হয় স্তূপ। ভারতের সবচেয়ে বড় স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ যেটা সম্রাট অশোক তৈরি করেছিলেন মধ্যপ্রদেশে। অমৃত অর বিষ উপন্যাসটি কে লিখেছেন? তো অমৃত অর বিষ এই উপন্যাসটি লিখেছেন অমৃতলাল নগর। অমৃতলাল নগর এই উপন্যাসটি লিখেছেন অমৃত অর বিষ। ভারতের আদমশুমারির আদর্শ সংজ্ঞা অনুসারে প্রান্তিক শ্রমিক হলেন সেই ব্যক্তি যিনি বছরের ড্যাশ দিনের কম সময় কাজ করেন। তো প্রান্তিক শ্রমিক বলতে বোঝায় সেই শ্রমিকদের যারা বছরের 183 দিনেরও কম সময় কাজ করে। তো বছরে যে সমস্ত শ্রমিক 183 দিনের কম সময় কাজ করে তাদের বলা হয় প্রান্তিক শ্রমিক। 19 শতকের আগারিয়া সম্প্রদায় নিম্নলিখিত কোন শিল্পের সাথে যুক্ত ছিল? তো এই আগারিয়া সম্প্রদায় এরা সাধারণত লৌহ শিল্প, ঠিক আছে, লোহা শিল্পের সঙ্গে যুক্ত। 2023 সালের এপ্রিল মাসে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম কে উদ্বোধন করেন? ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম এইটি উদ্বোধন করেন অমিত শাহ। অমিত শাহ এই ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম উদ্বোধন করেন কত সালে? 2023 সালের এপ্রিল মাসে। সম্পদ কর ও উপহার করকে কাগজের কর বলা হয় কেন? তার কারণ হচ্ছে অন্যদের তুলনায় তারা খুব বেশি রাজস্ব আয় করে না। অর্থাৎ এই সম্পদ কর এবং উপহার করে কিন্তু খুব বেশি রাজস্ব আদায় হয় না, সেই জন্য সম্পদ কর এবং উপহার করকে কাগজের কর বলা হয়। প্রতি বছর কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হয়? তো কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল এটি বোম্বাই শহরে অনুষ্ঠিত হয়।
দেখো, এটি 9 দিন ব্যাপী বার্ষিক উৎসব, যা সর্বদা ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার থেকে শুরু হয়। তো ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার থেকে 9 দিন কিন্তু এই কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। আর 1999 সাল থেকে কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে চলেছে। ঠিক আছে, তো 1999 সাল থেকে প্রতি বছর এই অনুষ্ঠানটি বা এই উৎসবটি হয়ে থাকে। কী মাসে? ফেব্রুয়ারি মাসে। একটি ইলেকট্রনের চার্জ কত? তো নেতিবাচক বা ঋণাত্মক। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক বা নেতিবাচক। ধানসিঁড়ি এবং সুবনসিঁড়ি ড্যাশ নদীর উপনদী। তো ধানসিঁড়ি এবং সুবনসিঁড়ি এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী। তো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? তো সঠিক উত্তর হবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটি দেশের মধ্যে এই বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হয়। এই ট্রফি প্রথম শুরু হয়েছিল 1996 সালে। তো 1996 সাল থেকে এই বর্ডার গাভাস্কার ট্রফিও হয়। ড্যাশ রিপোর্টকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সফল কার্যকারিতার স্থিতিস্থাপকতা প্রদানের জন্য খণ্ড খণ্ড প্রচেষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তো সঠিক উত্তর হবে সরকারিয়া কমিশন। ঠিক আছে, সরকারিয়া কমিশনের রিপোর্টকে। দেখো, 1977 সালে এই কমিশনকে কেন্দ্র রাজ্য সম্পর্ক অধ্যয়ন এবং তাদের কার্যকারিতা উন্নত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সরকারিয়া কমিশন এটা হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্কের জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে, সরকারিয়া কমিশন কেন্দ্র রাজ্যের সম্পর্কের জন্য কিন্তু এই 1977 সালে এই কমিশন গঠন করা হয়েছিল। কে 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে তিনি 1905 সালে বেনারসে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তো তোমরা বলবে তো, মহাত্মা গান্ধী একবার মাত্র জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তো কোন অধিবেশন এবং কত সালে? তো মহাত্মা গান্ধী কোন অধিবেশন এবং কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে বলবে। ড্যাশের অভাবের কারণে ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাত হতে পারে? তো সঠিক উত্তর হবে ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাত হতে পারে। পরবর্তী প্রশ্ন, অনাহত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? তো অনাহত সিং তিনি একজন স্কোয়াশ খেলোয়াড়। তো সঠিক উত্তর হবে স্কোয়াশ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।